কোশ্চেন বলছে এরকম, একই আনুভূমিক রেখায় অবস্থিত, এইটা আমার আনুভূমিক রেখায় অবস্থিত দুটি বিন্দুতে, এই পাশে একটা বিন্দু, বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এইটা, আচ্ছা দুটি বিন্দুতে, এই পাশে একটা বিন্দু বি বিন্দু, দুইটি বিন্দুতে একটি রশির দুই প্রান্ত বাঁধা আছে। এটা একটা রশি, রশির দুইটা প্রান্ত বাঁধা আছে। ডাব্লু ওজনের একটি মসৃণ আংটা রশির উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। এইটুকু একটু ভালো করে বুঝতে হবে। আংটা, প্রথমে আগে বলি আংটা কি জিনিস। আংটা হচ্ছে হুক, যে হুকে ওজন ঝুলানো হয়। হুক দেখে থাকবা তোমরা, হুক হচ্ছে এরকম, এরকম সামথিং, এখানে তুমি ওজন ঝুলাই দিতে পারবা, এই যে এখানে ওজন ঝুলাই দিতে পারবা হুক। তো এইটা আংটা, ডাব্লু ওজনের একটা মসৃণ আংটা আছে, এটাতে ওজন ঝুলানো যায়। তোমাকে এখন বলছে এই কথাটা ইম্পর্টেন্ট যে রশির উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। তো তুমি চাইলে প্র্যাকটিক্যালি করে দেখতে পারো। তুমি মনে করো এই গিটটা খুললা, খুলে এখানে অবাধে চলাচল করতে পারে, মানে কি অবাধে চলাচল করতে পারে, মানে কি মুক্তভাবে চলাচল করতে পারে, কোনো বাধাহীনভাবে চলাচল করতে পারে। এখান থেকে তুমি যদি কোনো একটা ওজন ঝুলায় দাও, এখানে একটা হুকের মধ্যে কোনো একটা ওজন লাগায়া যদি ঝুলে দাও তুমি, সেই ওজনটা দেখবা ঠিক মধ্যবিন্দুতে চলে আসছে। যদি অবাধে চলাচল করতে পারে দেখবা ঠিক একবারে ওজনটা এই যে মধ্যবিন্দুতে এসে মধ্যবিন্দুতে পড়বে, দেখবা দুই পাশের দৈর্ঘ্যটা সেম হয়েছে। এবং সেই কারণে অবাধে চলাচল করতে পারলে এই পাশের যে টান আর এই পাশের যে টান, এই টান সব জায়গাতেই সমান হবে। এই কথাটা একটু মাথায় রাখবা আপাতত, যে অবাধে চলাচল করতে পারলে টান সর্বত্র সমান হবে। যদি অবাধে চলাচল করতে পারে, বাধাহীনভাবে চলাচল করতে পারে, টান সমান হবে। আচ্ছা, তো ডাব্লু ওজনের মসৃণ আংটা রশির উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। তাহলে আমার এইখানে একটা রশি ছিল, তাহলে আমি যখন এখানে আংটা ঝুলায় দিছি ওজন দিয়ে, তখন আংটা যখন ঝুলায় দিছি তখন রশিটা ওজন নেওয়ার কারণে এটা টান টান হয়ে যাবে। ওজন নেওয়ার কারণে এটা এইরকম হয়ে যাবে। দেখো, ওজন আসার কারণে এটা আংটা মনে করো এখানে আছে, আংটাতে এরকম ওজন ঝুলানো আছে, এই পয়েন্টে হয়ে যাবে, এই যে এই পয়েন্টে এরকম হয়ে যাবে। রশিটা তখন আর ওই রকম থাকবে না আগের মতো, ওজন আসার কারণে রশিটা ঝুলে যাবে এইভাবে। ওকে, রশির অবস্থা এখন এইটা, এখানে আংটা দিয়ে ওজন ঝুলাইছো। ওকে, আচ্ছা, এর উপর ওই সেম পয়েন্টে কিন্তু কার উপর, আংটার উপরে এর উপর একটি আনুভূমিক বল কার্যরত হইলে, এর উপরে একটা আনুভূমিক বল দিবা। আনুভূমিক বল কি? আনুভূমিক বল হচ্ছে এই যে এইদিকে একটা ফোর্স দিবা, এইদিকে যদি তুমি একটা বল দাও, আনুভূমিকভাবে যদি একটা বল দাও, বল কার্যরত হলে স্থির অবস্থায় রশির অংশদ্বয় স্থির অবস্থায়, এটা যখন স্থির থাকবে, রশির অংশদ্বয়, রশির এই পাশে একটা অংশ, ধরো এটা সি বিন্দু, তাহলে রশির অংশ একটা সি এ আর একটা সিবি, অংশদ্বয় উলম্ব রেখার সাথে, উলম্ব রেখা কোনটা, এখানে উলম্ব রেখাটা হচ্ছে এই যেটা, এটা হচ্ছে উলম্ব রেখা। রশির অংশদ্বয় উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে এই পাশের কোণটা এটা হলো 30 ডিগ্রি, আর এই পাশের কোণটা এটা 60 ডিগ্রি। এই পাশে বল বেশি, বল যেহেতু বেশি কোণ কম থাকবে। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এর উপর একটি আনুভূমিক বল পি কার্যরত হলে, বইয়ে মনে হয় এরকম দেওয়া আছে, আনুভূমিক বল পি কার্যরত হলে, এই আনুভূমিক বলটা পি, এটা যদি কার্যরত হয়, তখন কার্যরত হলে স্থির অবস্থায় রশির অংশদ্বয় উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ সৃষ্টি করে দেখাইতে হবে পি এর মান, আর হচ্ছে টি এর মান। পি এর মান বের করে দেখাবো তোমাকে আমি, আর টান কত সেটা দেখাবো। টান কোথায় কাজ করতেছে, এইদিকে একটা টান কাজ করতেছে আর এইদিকে একটা টান কাজ করতেছে। ওকে, দুই দিকে টান কাজ করতেছে, এবং যেহেতু অবাধে চলাচল করতে পারে, যেমনই হোক না কেন অবাধে চলাচল করতে পারলে টান
সব জায়গায় সমান থাকবে, রশির সব জায়গাতে টান সমান থাকবে অবাধে চলাচল করতে পারলে। আর এখানে আমার একটা ওজন ঝুলানো আছে আংটাতে বা হুক যেটাই বলো, আংটা বা হুকে এরকম ওজন ঝুলানো আছে। আমি আবার একটু বলে দিই, কোনো একটা আনুভূমিক রশি আছে, আনুভূমিক ধরো কিছু একটা আছে, দণ্ড আছে, দণ্ডের দুই প্রান্তে তুমি রশি লাগাই রাখছো। এই রশির এক প্রান্ত খুলে এর মধ্যে একটা আংটা ঝুলাই দিলে, আংটাতে একটা ওজন ছিল, আংটার ওজন হচ্ছে ডাব্লু, আংটাতে একটা ওজন ছিল ডাব্লু, ওজন ঝুলাই দিলে, ঝুলানোর কারণে এটা এসে এই যে এই পয়েন্টে ঝুলে আছে। এখন তুমি করছো কি, একে একটা আনুভূমিকভাবে বল দিছো, এদিকে আনুভূমিক বল দিলে ওটা স্থির অবস্থায় আছে। আনুভূমিক বল দিলে এই জায়গায় ওই এই পয়েন্টটাতে এটা স্থির অবস্থায় থাকে। স্থির অবস্থাতে এই যে রশির যে অংশদ্বয়, দুটো অংশ ছিল, এটা অংশ এই অংশ, উলম্ব রেখার সাথে, এই যে উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ করে। তাহলে প্রমাণ করা লাগবে পি ইকুয়াল, পি এর মানটা বের করা লাগবে, টি এর মানটা বের করা লাগবে। এখন আসো আমি একটু দেখি এখানে টোটাল বল আছে কয়টা। টোটাল বল আছে একটা, দুইটা, তিনটা, চারটা বল আছে টোটাল বল। তো নর্মালি তুমি চিন্তা করো, আমরা যেটা করতাম, যদি তিনটা বল থাকতো, তিনটা সাম্য অবস্থায় থাকার পরে যদি তিনটা বল থাকতো তাহলে রামির উপপাদ্য দিতাম। হ্যাঁ, এখানে তো তিনটা বল নাই, যেহেতু তিনটা বল নাই তাহলে রামির উপপাদ্য আর খাটবে না এখানে। ওকে, লামির উপপাদ্য খাটানো যায়, অনেক ঝামেলা হয় সেগুলোতে, আমরা লামির উপপাদ্য দিব না। তুমি যখন ভেক্টরের লব্ধি বের করতাম, ভেক্টরের লব্ধি বের করার সময় দুটা বলের জন্য, দুটা বল যখন থাকতো তখন কিন্তু সামান্তরিক সূত্র দিতাম লব্ধি বের করে। তুমি যখন তিনটা, চারটা বা পাঁচটা বল হয়ে যেত তখন কিন্তু আর সামান্তরিক সূত্র দিতে না, ইউজ করতা তুমি লম্বাংশ উপপাদ্য। এখানেও সেম কথা, যদি বল বেশি হয়ে যায় তখন সেই জায়গাতে আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করব। তো আসো লম্বাংশ উপপাদ্য ইউজ করা যাক, ইউজ করে দেখি মান বের করা যায় কিনা। তাহলে আমরা যে কোনো একটা দিক বরাবর ফিক্সড করি, যে কোনো দিকে লম্বাংশ নিলেই হয়। আমরা নর্মালি আনুভূমিক বরাবরই নিই, পি বরাবর লম্বাংশ নিই। পি ও পি এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পি আর পি এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে লম্বাংশ উপপাদ্য বলে সবগুলা বলের লম্বাংশের যোগফল সমান লব্ধির লম্বাংশের সমান। তাহলে আসলে সবগুলা বলের লম্বাংশ নিয়ে আমি একটু, প্রথমে পি বলের লম্বাংশ। পি বলের লম্বাংশ হচ্ছে পি কস 0, পি বলের লম্বাংশ হচ্ছে পি কস 0 প্লাস পি বরাবর নিচ্ছি। এবার আসো টি, টি কস, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস আরেকটা টি, টি কস, বলো পি বরাবর নিচ্ছ তার মানে সব কোণ পি এর সাথে হবে। এই টি 90 আর 60 150, কস 150 ডিগ্রি প্লাস ডাব্লু, ডাব্লু কস, সেম দিক থেকে ডিরেকশন, সেম ডিরেকশনে ঘুরি, তাহলে সেম ডিরেকশনে ঘুরলে 270 ডিগ্রি, এটা ইকুয়াল 0। কস 0 ডিগ্রির মান 1, তাহলে থাকবে পি। কস 60 ডিগ্রির মান হাফ হইল, কস 150 ডিগ্রির মান -√3/2, তাহলে আসবে হচ্ছে টি ইন্টু -√3/2, 270 ডিগ্রি মান 0, তাহলে এইটা ইকুয়াল 0। আচ্ছা 0 কেন দিছি সেটা একটু বলি। 0 কেন দিছি, কারণ হচ্ছে স্থির অবস্থায় আছে, যেহেতু স্থির অবস্থায় আছে সবগুলা বলের লম্বাংশের যোগফল সমান, স্থির অবস্থায় থাকার কারণে লব্ধির লম্বাংশটা শূন্য হয়ে যায়। আচ্ছা এবার আসো দেখি কি করা যায়। টি যদি কমন নেই এখান থেকে, আমি ওই টিগুলাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে দেখি প্রমাণে কিছু আসে কিনা এখানে। তাহলে পি ইকুয়াল লেখা যায় √3t/2 মাইনাস t/2। তাহলে পি ইকুয়াল কমন যদি নেই আমি, হচ্ছে পি সমান ডাব্লু দিয়ে প্রমাণ করা আছে না, পি সমান ডাব্লু দিয়ে প্রমাণ করা আছে। আচ্ছা আমি যদি কমন নেই, টি, তাহলে এরকম আসবে √3 - 1/2। এইটা আপাতত থাক, এর চিন্তা আমি পরে করতেছি। আচ্ছা এবার পি এর লম্ব বরাবর যদি নেই, সব জায়গাতে সাইন হয়ে যাবে, সব জায়গাতে সাইন হয়ে যাবে, তাহলে পি সাইন 0 হবে।
পি সাইন 0 হবে প্লাস টি সাইন 60 হবে প্লাস আরেকটা টি সাইন 150 হবে প্লাস ডাব্লু সাইন 270 হবে, এটা ইকুয়াল 0। সাইন 0 ডিগ্রির মান 0, এটা থাকবে না। টি ইন্টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 লিখলাম, সাইন 270 ডিগ্রির মান হচ্ছে -1, এটা ইকুয়াল 0। তাহলে এখানে ডাব্লু ইকুয়াল লেখা যাচ্ছে, টি যদি কমন নেই আমি, টি কমন নিলে √3 + 1 ডিভাইডেড বাই 2, ডাব্লু ইকুয়াল এটা লেখা যাচ্ছে এখান থেকে। ডাব্লু ইকুয়াল তো প্রমাণ করতে বলে নাই, তাহলে পি সমান ডাব্লু ইন্টু এটা। তাহলে টি এর মান বের করে নেওয়া যাক একটা থেকে, টি এর মান পরেরটা থেকে টি এর মান বের করা যাক। তাহলে টি এর মান হবে এখান থেকে, টি এর মান হবে 2w ডিভাইডেড বাই √3 + 1। দেখো তোমাদেরকে আমি বহুবার বলছি, নিচে কখনো রুটযুক্ত রাশি থাকে না, ভাগের নিচে কখনো রুটযুক্ত রাশি থাকে না। এই কারণে বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে দিতে হয়। তাহলে বিপরীত রাশিটা হচ্ছে √3 - 1, তাহলে √3 + 1 ইন্টু √3 - 1 এরকম হবে। তাহলে 2w ইন্টু √3 - 1, নিচে a² - b² সূত্র করলে আসবে 2, 2 আর 2 কাটবে, তাহলে এখানে আসছে টি ইকুয়াল w ইন্টু √3 - 1। একটা প্রমাণ সম্ভবত মিলছে, টি ইকুয়াল ডাব্লু ইন্টু √3 - 1, টি ইকুয়াল ডাব্লু ইন্টু √3 - 1। এখন টি এর মানটা নিয়ে এসে আমরা এখানে বসাবো, বসালে পি এর মান মিলে যাওয়া উচিত। পি সমান ছিল টি ইন্টু, পি সমান ছিল ডাব্লু ইন্টু √3 - 1 ডিভাইডেড বাই 2, তাহলে পি ইকুয়াল পি এর মান ছিল আমার, পি এর মান ছিল টি ইন্টু √3 - 1 ডিভাইডেড বাই 2, এটা ছিল। এবার টি এর মান বসাই দিলে মিলে যাবে। টি এর মান ছিল ডাব্লু ইন্টু √3 - 1 ইন্টু √3 - 1 ডিভাইডেড বাই 2, তাহলে পি ইকুয়াল a - b হোল স্কোয়ারের সূত্র দিই, a² - 2ab + b², এরকম আসবে উপরে যদি গুণ করে দাও বাই 2, তাহলে ডাব্লু ইন্টু 4 - 2 √3 ডিভাইডেড বাই 2, তাহলে পি এর মান হবে 2 দিয়ে যদি ভাগ করো 2 - √3, এটাই থাকার কথা পি এর মান, ডাব্লু ইন্টু 2 - √3, পি এর মান হচ্ছে ডাব্লু ইন্টু 2 - √3, এটা। ওকে, পরের ম্যাথ বলছে এরকম, চিত্র দেওয়া আছে একটা, বলছে সি বিন্দুতে 20 কেজি ভরকে, কেজি শুধু কেজি দেওয়া, নিউটনে যদি কনভার্ট করি 20 × 9.8 196 নিউটন হবে। সি বিন্দুতে 20 কেজি ভরকে সাম্য অবস্থায় ঝুলানোর জন্য T1 ও T2 এর মান কত হওয়া প্রয়োজন তা নিউটন এককে নির্ণয় করো। এই যে সি বিন্দুতে 20 কেজি ভরকে তুমি ঝুলাবা, এই ঝুলানোর জন্য এই যে T1 আর T2 এর মান কত হওয়া প্রয়োজন এটা বের করতে হবে। তাহলে এখানে একটু অবজার্ভ করো, টোটাল বল দেখাই যাচ্ছে 1টা 2টা 3টা 4টা, যেহেতু 3টার অধিক বল আমরা এখানে লম্বাংশ উপপাদ্য ইউজ করব। লামির উপপাদ্য ইউজ করা যায় এখানে, এই দুটা মিলে আগে লব্ধি বের করে নিয়ে লামির উপপাদ্য ইউজ করা যায়। তো আমরা ফরম্যাট সেম রাখি, যেহেতু 3টার অধিক বল আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করব। বলো কোন বরাবর লম্বাংশ দিবা? দেখো আমি বের করব কি, আমি বের করব হচ্ছে T1 এর মান আর T2 এর মান বের করব, তাই না? তাহলে আমি যদি T1 এর লম্ব বরাবর দেই, T1 এর লম্ব বরাবর যদি দেই লম্বাংশ পদ, চিন্তা করো লম্ব বরাবর দিলে সাইন আসে, তাই না? তাহলে T1 এর লম্ব বরাবর দিলে এরকম আসবে T1 sin 0 আসবে।
তখন কিন্তু আর T1 থাকবে না, সাইন 0 ডিগ্রির মান 0, T1 আর থাকবে না, তখন আমার T2টা বের হয়ে আসবে। আমি যখন T1 বের করব তখন তো আমি চাইবো না T1 এর মধ্যে, T1 এর ইকুয়েশনের মধ্যে T2 আসুক। নিয়ে আসলেও হবে, পরে দুটো ইকুয়েশন সলভ করতে হবে, T1 T2 দিয়ে দুটো ইকুয়েশন নিয়ে এসে সলভ করলে হবে। তার থেকে সোজা উপায় হচ্ছে সহজভাবে যেটা করতে পারো, লম্ব বরাবর দিলে, একটা লম্ব বরাবর দিলে আর একটা নাই হয়ে যাবে। দেখো সেটা নাই হয়ে যাবে, আর একটা বের হবে। ধরো তোমাকে আমি বললাম T1 এর লম্ব বরাবর আমি লম্বাংশ দিব। কথা মনে হয় বুঝো নাই? ম্যাথ দেখো, ম্যাথ দেখলেই বুঝে যাবা। T1 এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে, লম্ব বরাবর নিলে সাইন নিতে হয়, হ্যাঁ সাইন নিতে হয়। তাহলে আগে আসো T1 নিই। তাহলে T1 সাইন 0, T1 সাইন 0 নিলা। পরের বল কত? পরের বল হচ্ছে কত? 10 নিউটন দেওয়া আছে। 10 সাইন 45 প্লাস, পরের বল হচ্ছে T2 সাইন 90 45 যোগ করলে হবে 135 প্লাস 20 না তো, 20 কে তো আমরা নিউটনে করে নিছি। 196 সাইন T1 এর সাথে নিচ্ছি না, তাহলে এর সাথে এর কোণ কত ডিগ্রি হবে? 225 ডিগ্রি হবে। এটা 225 ইকুয়াল, এই যে সাম্য অবস্থায় ঝুলাবা, তার মানে এখানে 0। খেয়াল করো লাভ হইল কি? লাভ হইল T1 সাইন 0, সাইন 0 এর কারণে এটা 0 হয়ে গেছে। এখন একটু খেয়াল করো তো, এইটা হিসাব করলে এখান থেকে T2 এর মান পাবা কিনা? এখান থেকে তুমি T2 এর মানটা বের করে নিবা। ওকে, আর যদি আমরা T2 এর লম্ব বরাবর দিই, T2 এর লম্ব বরাবর যদি দেই, T2 এর লম্ব বরাবর যদি দেই, T2 এর লম্ব বরাবর যদি দেই, তাহলে T2, প্রথমে T2 নিব। T2 সাইন, T2 এর সাথে T2 এর কোণ 0। এবার আসো এটা 196 সাইন 90 ডিগ্রি প্লাস, আর কই এটার সাথে এই বল এটা, তাহলে এই কোণটা 90, এটা যদি 45 হয়, 180 থেকে 45 বাদ গেলে থাকবে তোমার 135 আর 90 225। ওটা কি T1 সাইন 225 হবে। ওই কোণটা হিসাব করে দেখতে পারো তুমি। আচ্ছা, আর থাকলো কোনটা? আর থাকলো 10 -90 দিলেই হয়। ঠিক আছে, এই দিক দিয়ে যাই। এই যে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে দেখো, এই পর্যন্ত ছিল তোমার 225, 225 এর সাথে 45 যোগ করলে কত হবে? 270। এটা ইকুয়াল 0। খেয়াল করে দেখো যে এইটা নাই হয়ে যাবে তোমার, এটার মান পাওয়া যাবে, শুধু থাকতেছে অজানা রাশি T1। তাহলে এটার সমাধান করলে তুমি এখান থেকে T1 এর মানটা বের করতে পারবা। এই হলো কাহিনী। এভাবে করতে পারো। তাছাড়া তুমি T1 এর লম্ব বরাবর, T1 বরাবর বা T1 এর লম্ব বরাবরও নিতে পারো। আমরা নর্মালি যেটা করি, একবার একটা কস দিয়ে নিই, একটা সাইন দিয়ে নিই। এটা করে দেখতে পারো তুমি চাইলে। ফার্স্টে হলো T1 বরাবর নিবা, তারপর T1 এর লম্ব বরাবর নিবা। প্রথমটাতে T1 প্লাস T2 দিয়ে কোনো একটা ইকুয়েশন আসবে, দ্বিতীয়টাতেও T1 প্লাস T2 দিয়ে আর একটা ইকুয়েশন আসবে। দুটো ইকুয়েশন সলভ করলে তোমার T1 আর T2 এর মান বের হবে। আরও একভাবে করতে পারো, সেটা হচ্ছে লামির উপপাদ্য। লামির উপপাদ্য যদি দিয়ে করতে চাও, তাহলে তোমাকে করতে হবে কি, 3টা বলে কনভার্ট করে ফেলতে হবে। 3টা বলে কনভার্ট করতে হবে। এটা হলো 196 নিউটন। 3টা বলে কিভাবে কনভার্ট করবা? দেখো, এই বিন্দুতে এই দিকে একটা বল কাজ করতেছে,
এটা একটা বল কাজ করতেছে, এই বিন্দুতে এটা একটা বল কাজ করতেছে। তাহলে আমরা এই লব্ধি বলটা বের করি। লব্ধি বল কি? বল 180 ডিগ্রি কোণে কাজ করতেছে না দুটা, তাহলে লব্ধি নর্মালি ওদের বিয়োগফল হবে। তাহলে একটা হচ্ছে 196, একটা হচ্ছে 196 নিউটন, আর একটা হলো 10 নিউটন। তাহলে লব্ধিটা হবে তোমার, লব্ধি যদি বের করো, লব্ধিটা হবে 196 মাইনাস 10 নিউটন, মানে 186 নিউটন। 186 নিউটন বল হবে লব্ধি, এবং লব্ধি কোন বরাবর কাজ করবে? লব্ধি সবসময় বড় বলের দিকে কাজ করে। তাহলে তুমি যদি লম্বাংশ উপপাদ্য, লামির উপপাদ্য দিয়ে করতে চাও, তাহলে তোমাকে এই যে এই তিনটা বল নিতে হবে, এইটা একটা নিতে হবে, এইটা একটা নিতে হবে, আর এই দুটার যে লব্ধি বল সেটা হলো 186 নিউটন। 186 নিউটন সেটা কাজ করতেছে বড় বলের দিকে। বড় বল ছিল কত? 196 নিউটন। এই তিনটা বল নিয়ে এখান থেকে তুমি লামির উপপাদ্য দিলেও সেম জিনিসটাই প্রমাণ করতে পারবা। তুমি বাকি দুটো নিজে করে দেখতে পারো, ঠিক আছে? এবার পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলে কি, এল দৈর্ঘ্যের একটি সুতার দুই প্রান্ত, এল দৈর্ঘ্যের একটি সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখার এ দূরত্বে অবস্থিত, এ ও বি বিন্দুতে বাঁধা আছে। কি দৈর্ঘ্যের? এল দৈর্ঘ্যের একটি সুতার, একটা সুতার দৈর্ঘ্য এল, এটা আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা কতখানি? আনুভূমিক রেখার এ দূরত্ব, আনুভূমিক রেখার এ দূরত্বে এল দৈর্ঘ্যের একটা সুতা বাঁধা আছে। এই যে সুতা, সুতার দৈর্ঘ্যটা এল। ডাব্লু ওজনের একটি মসৃণ আংটা রশির উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। ডাব্লু ওজন নিয়ে একটা মসৃণ আংটা রশির উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। আমি তোমাকে বলছিলাম এর আগের ম্যাথে, তার আগের ম্যাথে, অবাধে চলাচল করতে পারলে টান সব জায়গায় সমান হবে। তাহলে এখানে খুলে একটা আংটা লাগাই দিলে, আংটা লাগানো ওজন লাগাই দিলে, আংটার সাথে ওজন ঝুলাই দিলে, ওজন ঝুলাই দেওয়ার কারণে রশিটা দেখতে কিন্তু এই যে এরকম হয়ে যাবে, রশিটা দেখতে কিন্তু এরকম হয়ে যাবে। তাহলে ওই যে আগের যে অবস্থা, এটা আর রশি থাকবে না। রশিটা ওজন ঝুলানোর কারণে, ওজন ঝুলানোর কারণে রশিটা দেখতে এই যে এরকম হয়ে গেছে। এই যে ওজন, এখানে হুক বা আংটা, এখানে ওজন ঝুলতেছে, এই অবস্থায় আছে। আচ্ছা, এইটুকু ভালো করে পড়ো। একটি আনুভূমিক বল পি, আনুভূমিক বল কোন বরাবর দেয়? আনুভূমিক বল এদিকে দেয়, এদিকে। একটা আনুভূমিক বল পি আংটাটিকে টেনে, একটা আনুভূমিক বল পি এখান থেকে একটা বল আংটাটাকে টেনে ওইদিকে নিয়ে যাচ্ছে, বি বিন্দুর খাড়া নিচে স্থির রাখে। একটা আনুভূমিক বল তুমি যখন দিচ্ছ এদিকে, এই আনুভূমিক বলটা এইটাকে টেনে, আংটাটিকে টেনে একবারে বি বিন্দুর খাড়া নিচে নিয়ে আসবে। মানে আমি তোমাকে চিত্রটা দেখাই দিচ্ছি কেমন হবে চিত্রটা। তাইলে বি বিন্দুর খাড়া নিচে নিয়ে আসবে, একেবারে বি বিন্দুর খাড়া নিচে নিয়ে আসবে, এই যে এখানে নিয়ে আসবে আনুভূমিক বলটা, আনুভূমিক বল পি এটাকে টেনে নিয়ে আসবে। তাহলে এই রশিটা এই জায়গায় আসবে, ওজন ঝুলতেছিল এখানে, ওজন ঝুলতেছিল এখানে, কে টেনে নিয়ে আসছে? আনুভূমিক বলটা টেনে নিয়ে আসছে। এই যে একটা আনুভূমিক বল এদিকে দিছো, এখানে আনুভূমিক বলটা টেনে নিয়ে আসছে। তাহলে আমি আবারও বলি, এখানে একটা রশি ছিল, রশির মধ্যে দিয়ে একটা আংটা, রশির দৈর্ঘ্য হলো এল ছিল, পুরোটার দৈর্ঘ্য এল, এল দৈর্ঘ্যের রশি, যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু হলো এল, এল দৈর্ঘ্যের একটা রশি ছিল, এর মধ্যে একটা ওজন ঝুলাই দিছো, এই জায়গায় ওজনটা কাজ করতেছে। ওজনটা প্রথমে এই যে মাঝ বরাবর ছিল, এখানে ওজনটা প্রথমে মাঝ বরাবর ছিল, কিন্তু পরে একটা আনুভূমিক বল দিছো, এই দিক থেকে একটা টেনে ওইদিকে টেনে রাখছো। টানলে হচ্ছে কি, এই আংটাটাকে বি বিন্দুর খাড়া নিচে স্থির রাখতেছে কে? এই পি বলটা। তাহলে দেখাও যে পি এর মান বের করতে বলতে সুতার টান, সুতা কোন দিকে টানতেছে? দড়ি বা সুতা কোন দিকে টানতেছে? এই দিকে টানতেছে একটা। কি হবে টান? টান সর্বত্র সমান, অবাধে চলাচল করতে পারে, এই জায়গাতে টান সর্বত্র সমান হবে। এখানে একটা টান আছে টি, ওকে। আর এখানে যে ওজন ঝুলাইছে, ওজনটা হলো ডাব্লু, এই কোণটাকে আমি ধরে নিচ্ছি, কোণটার পরিমাণ হচ্ছে থিটা, ওকে। আচ্ছা, এই হলো তোমার অবস্থা। এই বলটা হলো পি, এই বলটা পি। বল দেখো তো তিনটা আছে, তিনটা থাকলে লামের উপপাদ্য দিতে পারবো। আমার বল আছে টোটাল 4টা। তুমি চাইলে অবশ্য এটাকে ডাব্লু মাইনাস টি করে নিতে পারো, ডাব্লু মাইনাস টি করে নিয়ে নিচের দিকে দিতে পারো। হ্যাঁ, ওটা করে লামির উপপাদ্য দেওয়া যায়। মানে দেখো, এই দুটা বল 180 ডিগ্রি কোণে না, তাহলে এদের লব্ধি কি হবে? এদের দুটার বিয়োগফল, এবং বড় বলটার দিকে কাজ করবে, তাহলে ডাব্লু মাইনাস টি। আমরা ওটাতে যাবো না, আমরা সেম ফরম্যাট মেনটেন করবো। ফরম্যাটটা হচ্ছে একাধিক বল যদি থাকে তাহলে আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে করার ট্রাই করবো। তাহলে এখন একটু দেখো, ম্যাথ করার আগে আমি একটু দৈর্ঘ্যগুলা বের করে নিতে চাই।
পুরাটা ছিল আমার এল। আমি এই যে এইটুকু ধরো এটা সি বিন্দু, এইটুকু ধরে নিচ্ছি এক্স পরিমাণে। পুরাটা যদি এল হয়, এইটুকু যদি এক্স হয়, তাহলে বাকিটুকু থাকবে কি এল মাইনাস এক্স, এরকম হবে। এখন আমি এই এল মাইনাস এক্স এর মান বের করে নিতে চাই, এগুলোর মান বের করে নিতে চাই। আমি একটু দেখতেছি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা, অতিভুজ স্কোয়ার, এটা ইকুয়াল সমান লিখতে পারি আমি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মাইনাস 2lx প্লাস এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে, এক্স স্কোয়ার কাটতেছে। এল স্কোয়ার প্রথমে আমি এক্স এর মানটা বের করে নিই, এখান থেকে এক্স এর মানটা বের করে নিই। তাহলে 2lx এটা সমান লেখা যাবে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এল তো দেওয়া আছে, এও দেওয়া আছে, তাহলে এক্স এর মান হচ্ছে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2l। এক্স এর মান পাইছি, এক্স এর মান হচ্ছে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2l এটা। আচ্ছা, এখন আর একটা অংশ ছিল এখানে, এই জায়গায় আর একটা অংশ ছিল এল মাইনাস এক্স, এর মানটা একটু বের করে নিই। এল মাইনাস এক্স এর মান হচ্ছে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2l। তাহলে লসাগু হচ্ছে 2l, তাহলে 2l স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আসবে এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2l। তাহলে এইটুকু আসবে এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2l। প্রশ্ন কি প্রশ্ন পড়ো, এখন কি বের করতে বলছে? প্রশ্ন বলছে পি এর মানটা বের করো আর টি এর মানটা বের করো। ওকে, পি আর টি এর মানটা বের করব। আচ্ছা, পি এর মান বের করবো আর টি এর মান বের করবো, এই তো কথা। তাহলে আসো পি বরাবর আমরা একটু লম্বাংশ পদ্ধতি দিই। পি ও পি এর লম্ব বরাবর, পি ও পি এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে তাহলে পি বরাবর যদি নেই, পি কস 0 আসবে, পি বরাবর যদি নেই পি কস 0 আসবে প্লাস 90, টি কস 90 আসবে, টি কস 90 আসবে, আর কি টি কস 90 প্লাস থিটা আসবে, টি কস 90 প্লাস থিটা আসবে। আর এইখানে ডাব্লু কস কত, এটা 270 ডিগ্রি, 270 ডিগ্রি ইকুয়াল, যেহেতু স্থির রাখছে বলছে না, এই যে স্থির রাখে এই কারণে 0 হয়ে যাবে। কস 270 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, কস 0 ডিগ্রির মান 1, তাহলে থাকতেছে পি কস 90 প্লাস থিটা, 90-র বিজোড় গুণিতক হয়ে যাবে সাইন, দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, তাহলে মাইনাস সাইন, মাইনাস টি সাইন থিটা, এটা ইকুয়াল 0। তাহলে পি সমান লেখা যায় টি সাইন থিটা। তাইলে পি সমান লেখা যাচ্ছে টি সাইন থিটা। তা সাইন থিটা তো রাখলে হবে না, পি এর মান তো বের করতে হবে নাকি? তাহলে আসো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এই ত্রিভুজের লম্ব হচ্ছে, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে এটা, লম্ব হচ্ছে এ বাই অতিভুজ হচ্ছে এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2l। তাহলে পি এর মান আসতেছে টি ইন্টু 2al ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই পর্যন্ত থাক আপাতত। এবার সেম কাজ আমি হচ্ছে এই যে লম্ব বরাবর যদি নেই, তাহলে সাইন হয়ে যাবে পি সাইন 0, টি সাইন 90, পি সাইন 0, টি সাইন 90 প্লাস আর একটা টি ছিল, সাইন সম্ভবত এরকম ছিল 90 প্লাস থিটা প্লাস ডাব্লু সাইন 270
এটা ইকুয়াল 0, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 90 ডিগ্রির মান 1 প্লাস টি কস থিটা সাইন 270 ডিগ্রির মান -1, তাহলে মাইনাস ডাব্লু ইকুয়াল 0। তাহলে ডাব্লু ইকুয়াল লেখা যায় টি ইন্টু 1 প্লাস কস থিটা। আসো কস থিটার মান বসাই। 1 প্লাস কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2l। ভূমি হচ্ছে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2l বাই অতিভুজ হচ্ছে এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2l। 2l কাটবে, ডাব্লু ইকুয়াল টি ইন্টু 1 প্লাস 2l কাটবে, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। লসাগু যদি করি, টি ইন্টু লসাগু হচ্ছে এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কাটবে, তাহলে ডাব্লু ইকুয়াল টি ইন্টু 2l স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম আসে। আসলে দেখি প্রমাণ কি। ডাব্লু ইকুয়াল টি ইন্টু 2l স্কোয়ার, ডাব্লু ইকুয়াল তো বের করে নাই, টি ইকুয়াল বের করছে। আচ্ছা, টি ইকুয়াল যদি বের করি আমরা, টি ইকুয়াল ডাব্লু ইন্টু, এটা চলে যাবে, ডাব্লু ইন্টু এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2l স্কোয়ার। দেখি তো ঠিকঠাক আছে কিনা। টি ইকুয়াল, এখানে একটু ভুল আছে, এখানে প্লাস হবে। তো টি এর মান আমার মিলছে। টি এর মানটা যদি আমি এখানে বসাই দিই, টি এর মানটা এখানে বসাই দিলাম, তাহলে দেখি পি এর মান মিলে কিনা। পি সমান টি এর মান ছিল আমার ডাব্লু ইন্টু এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 2l স্কোয়ার ইন্টু 2al ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা আর এটা কাটবে, 2 আর 2 কাটবে, এল স্কোয়ার আর এল কাটবে, একটা এল থাকবে, তাহলে পি ইকুয়াল লেখা যায় এ ডাব্লু ডিভাইডেড বাই এল, এ ডাব্লু ডিভাইডেড বাই এল। এই তো। ওকে, পরের ম্যাথ দেখো। পরের ম্যাথ বলছে এরকম, ভূমির সাথে আলফা কোণে নত একটি মসৃণ সমতলের, এটা আমার ভূমি, ভূমির সাথে আলফা কোণে নত একটা মসৃণ সমতল আছে। এই যে ভূমির সাথে আলফা কোণে নত একটা মসৃণ সমতল আছে, এই যে এই কোণটা হচ্ছে আমার আলফা, আলফা কোণে নত একটি মসৃণ সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে P1 আর P2 বল দ্বয় একটি বস্তুকে তলের উপর সাম্য অবস্থায় রাখে। এর উপর একটা বস্তু আছে, এই বস্তুকে সাম্য অবস্থায় রাখতেছে দুটা বল মিলায়া, ওজন কাজ করতেছে নিচের দিকে, এই যে ওজন কাজ করতেছে এইদিকে ডাব্লু। ভূমি আগে হচ্ছে আলফা কোণে নত একটি মসৃণ সমতলের, এটা হলো সমতল, সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল। দৈর্ঘ্যের সমান্তরালে ক্রিয়াশীল একটা বল আছে, দৈর্ঘ্যের সমান্তরালে ক্রিয়াশীল বলটা ওরা বলছে হলো P1, আর ভূমির সমান্তরালে ক্রিয়াশীল, এই যে ভূমির সমান্তরালে ক্রিয়াশীল একটা বল, ভূমির সমান্তরালে, এই যে ভূমির সমান্তরালে ক্রিয়াশীল একটা বল, বাঁকা হয়েছে। এই যে ভূমির সমান্তরালে ক্রিয়াশীল একটা বল P2, একটা ওজন আছে এখানে আলফা কোণে নত, একটা ওজন হেলানো সমতলের উপরে ওজন আছে, ওজন নিচের দিকে কাজ করতেছে, একটা দৈর্ঘ্যের সমান্তরাল একটা ভূমির সমান্তরালে বল এটাকে স্থির রাখছে। আচ্ছা, তাহলে এখানে অবশ্যই একটা প্রতিক্রিয়া বল আছে, প্রতিক্রিয়া বলটা এই যে এই বরাবর কাজ করবে, প্রতিক্রিয়া বলটা আর এদের লম্ব বরাবর কাজ করবে, ওই সেম বিন্দুতে লম্ব বরাবর কাজ করবে। ওকে, আর এখন আসো কি বলছে, সাম্য অবস্থা রাখে P1 এবং P2 এবং আলফা এর প্রত্যেকটির মান অর্ধেক হলেও বস্তুটি তলের উপর সাম্য অবস্থা রাখে। সেকেন্ড কেস হচ্ছে সবগুলাকে যদি অর্ধেক করে দেওয়া যায় তাহলেও কোনো প্রবলেম হয় না, সাম্য অবস্থায় থাকে। প্রমাণ করা লাগবে P1 আর P2 এর অনুপাত এটা।
তাহলে আমি দেখতেই পারতেছি এখানে বল হচ্ছে তোমার, বল হচ্ছে একটা দুটা তিনটা চারটা, যেহেতু একাধিক বল আছে এই কারণে আমরা হচ্ছে লামির উপপাদ্যতে যাব না, আর আমরা লম্বাংশ উপপাদ্য নিব। তো নর্মালি আমরা P2 বরাবর ভূমি বরাবর লম্বাংশ নেই, এবার তা না নিয়ে P1 বরাবর লম্বাংশ উপপাদ্য দিব। তার কারণ একটু বলি, কারণ হচ্ছে আমি এই তিনটাকে ইনক্লুড করতে চাই। আর তো ধরে নেওয়া, তাই না? আর তো ধরে নেওয়া জিনিস, প্রতিক্রিয়া বল, আর তো প্রশ্নের মধ্যে মানে উত্তরের মধ্যে থাকবে না, তাহলে আর কে 0 করে দিতে হবে। তাহলে আমি যদি এই বরাবর দিই, দেখো তো cos 90 ডিগ্রি হবে, এখানে cos 90 ডিগ্রি মান 0 হয়ে যাবে। তাহলে আমি P1 বরাবর লম্বাংশ দিব, P1 বরাবর লম্বাংশ। তাহলে P1 বরাবর যদি লম্বাংশ দেই, তাহলে এরকম হবে P1 cos 0 প্লাস R cos 90 প্লাস W cos কত, এটা যদি আলফা হয়, এটা হবে আলফা, এটা হবে 90, এটা হবে 90 মাইনাস আলফা। তাহলে এইটুকু হচ্ছে 180, 270 মাইনাস আলফা, 270 মাইনাস আলফা হবে। আর কি বল, P2 cos, এই দিক দিয়ে যদি ঘুরে এসে করো 360 মাইনাস আলফা হবে। 360 মাইনাস আলফা না করে এই যে মাইনাস আলফা, এই দিক দিয়ে ঘুরলেই হবে, যে এই কোণটা নিলেই হবে আলফা, এটা ইকুয়াল সাম্য অবস্থায় আছে 0। তাহলে P1 আর cos 90 0 হয়ে যাবে, cos 270 মাইনাস আলফা W cos 270 মাইনাস আলফা, 270 হচ্ছে 90 এর বিজোড় গুণিতক, 90 এর বিজোড় গুণিতক হওয়ার কারণে সাইন হবে, সাইন আলফা হবে। কোন চতুর্ভাগে পড়ে? চতুর্ভাগে পড়ে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos নাই, মাইনাস হবে, মাইনাস হবে। আর প্লাস P2 cos আলফা, cos এর মধ্যে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে P1 প্লাস P2 cos আলফা, এটা সমান লেখা গেল W sin আলফা। তাহলে P1 ইন্টু 1 প্লাস cos আলফা, এটা সমান লেখা গেল W sin আলফা। এটা এক নাম্বার, প্রথম কেস। সেকেন্ড কেস কি বলছে পড়ো তো ভালো করে। সেকেন্ড কেস কি বলছে? সেকেন্ড কেস বলছে P1 P2 এবং আলফা এদের প্রত্যেকটির মান অর্ধেক করলেও বস্তুটি তলের উপর সাম্যাবস্থায় থাকে। তাহলে আর কিচ্ছুই করার দরকার নাই, জাস্ট অর্ধেক করে দিব। সেকেন্ড কেস, P1 কে অর্ধেক করে দিছি, 1 প্লাস cos আলফাকে অর্ধেক করে দিছি, W কে অর্ধেক করতে বলছে না, W, আরে এখানে তো ভুল করলাম একটু, বলো না কেন। কমন P1 কেমনে কমন যায় এখান থেকে? এখান থেকে এরকম হবে P1 ডিভাইডেড বাই 2 P2 বাই 2 cos আলফা বাই 2 W sin আলফা বাই 2। এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তোমাকে কি বের করতে বলছে বলো? কমন নিব P1 প্লাস P2 cos আলফা বাই 2, এটা সমান লেখা যাবে 2W sin আলফা বাই 2। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিই। ওকে, বের করতে বলছে কি? বের করতে বলছে P1 আর P2 এর অনুপাত। অনুপাত কেমন করে পাওয়া যায়? দুটো ভাগ করে দিলে পাওয়া যায়। দুটো আসলে ভাগ করে দিই, ভাগ করে দিয়ে কি প্রমাণ করা লাগবে? 2 cos স্কয়ার আলফা বাই 4:1। আচ্ছা, দুটো ভাগ করে দেখা যাক কি হয়। একটা হচ্ছে P1 প্লাস P2 cos আলফা, 1 হইছে কি আজকে, ভাগ 2 P1 প্লাস P2 cos আলফা, এটা ইকুয়াল W sin আলফা ছিল। ভাগ করব আমি P1 প্লাস P2 cos আলফা বাই 2, এটা সমান 2W sin আলফা বাই 2, এরকম।
আচ্ছা, কোনগুলা সবগুলাকে আলফা বাই 2 তে নিয়ে আসবো? ওইখানে মনে হয় সূত্র দেওয়া যায়। দেখো এই সূত্রগুলো ইউজ করবো আমরা এখানে। সাইন আলফা সূত্র হচ্ছে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, সাইন 2 আলফা সূত্র থেকে আসছে। আর কজ আলফার সূত্র হচ্ছে 2 কজ এ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 1। এই দুটো সূত্র ইউজ করবো আমরা এখানে। তাহলে এখানে আসতেছে এরকম, এখানে আসতেছে এরকম p1 প্লাস p2 কজ আলফা থাক হ্যাঁ পরের লাইনে দেখতেছি, ডিভাইডেড বাই p1 প্লাস p2 কজ আলফা বাই 2 w সাইন আলফা সূত্র হচ্ছে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 ডিভাইডেড বাই w 2w সাইন আলফা বাই 2। w কাটবে, 2 কাটবে, সাইন আলফা বাই 2 কাটবে, আর গুণ করি, আর গুণ করলে p1 কজ আলফা বাই 2 প্লাস p2 কজ এ স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল p1 প্লাস p2 কজ আলফা। p1 গুলো একসাথে নেওয়া যাক। p1 যদি একসাথে নেই, p1 কজ আলফা বাই 2 মাইনাস p1 ইকুয়াল p2 কজ আলফা মাইনাস p2 কজ এ স্কোয়ার আলফা বাই 2। এরকম হলো। দুটার মধ্যে যদি p1 কমন নেই, p1 কমন নিলে এরকম আসে কজ আলফা বাই 2 মাইনাস 1। আর এখান থেকে যদি আমি p2 কমন নেই, p2 কমন নিলে এরকম আসবে, p2 কমন নিলে আসবে কজ আলফা মাইনাস কজ এ স্কোয়ার আলফা বাই 2। এখনও ঠিকঠাক হয় নাই, কারণ হচ্ছে একটাতে সবগুলোতে আলফা বাই 2, এখানে কজ আলফা আছে। কজ আলফার এই সূত্রটা বসাই দিব। তাহলে p1 ইন্টু কজ আলফা বাই 2 মাইনাস 1 ইকুয়াল p2 ইন্টু কজ আলফার সূত্র হচ্ছে 2 কজ এ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 1 মাইনাস কজ এ স্কোয়ার আলফা বাই 2। তাহলে এরকম হচ্ছে p1 ইন্টু কজ আলফা বাই 2 মাইনাস 1 ইকুয়াল p2 ইন্টু একটা কজ এ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 1। এরকম হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি দেই এখানে, কজ আলফা বাই 2 মাইনাস 1 এটা ইকুয়াল p2 cos alpha by 2 plus 1 into cos alpha by 2 minus 1। cos alpha by 2 minus 1 কাটবে, p1 by p2 এটার সমান হবে cos 1 plus cos alpha by 2, 1 plus cos alpha by 2 divided by নিচে থাকবে 1। এটাই প্রমাণ করতে বলার কথা, 1 plus cos alpha। আচ্ছা, 1 plus cos theta সূত্র দেওয়া লাগবে। 1 plus cos theta সূত্র হচ্ছে 2, 1 plus cos theta হলো 2 cos a square theta by 2। তাহলে 2 cos a square alpha by 2 divided by 2 by 1। তাহলে p1 by p2 এটার সমান লেখা যাচ্ছে 2 cos a square alpha by 4 divided by 1। এই তো।